প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র বইয়ের যে উপেক্ষিত শক্তির উদ্বোধন এই গদ্যটি আলোচনা করব এবং বহু নির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো আমরা পড়ব। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো গদ্যের নাম উপেক্ষিত শক্তির উদ্বোধন, লিখেছেন কাজী নজরুল ইসলাম। ওকে, কাজী নজরুল ইসলামকে আমরা সবাই চিনি এবং জানি। আমরা পড়া শুরু করি। বলেছি কি, হে মোর দুর্ভাগা দেশ, যাদের করেছ অপমান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। অর্থাৎ কি, এই দেশ, আমাদের দেশ সাধারণত দেশের যে নিম্নবর্গের মানুষ তাদেরকে সম্মান দেয় না, তাদেরকে উপযুক্ত, তাদেরকে যা দিতে হয় আর কি সেগুলো দেয় না। ঠিক আছে, তো তাহলে তাদেরকে তো অপমান করা হয়, তাই না? এই দেশে তাদেরকে নিম্নবর্গের লোক, ছোট লোক শ্রেণীর লোক বলে দেখা হয়। কিন্তু একসময় এই দেশকে সেই দেশেরই সমান হতে হবে, এই দেশের সবাইকেই তাদের সমান হতে হবে, তাই না? কারণ কি, নিম্নবর্গের মানুষজনদের ছাড়া কোনো দেশ উন্নতি করতে পারে না, সেই দেশ গরিব থেকে যায়। এইটাই বলেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। সেই দুই লাইন থেকেই কাজী নজরুল ইসলাম তার এই প্রবন্ধের শুরু করেছেন। আচ্ছা, তো এবার পড়া শুরু করি। আজ আমাদের এই নতুন করিয়া মহাজাগরণের দিনে আমাদের সেই শক্তিকে ভুলিলে চলিবে না, যাহাদের উপর আমাদের 10 আনা শক্তি নির্ভর করিতেছে। তো কবির মতে এই যে মানুষজন, এদের উপর কয় আনা শক্তি নির্ভর করতেছে? 10 আনা শক্তি। ঠিক আছে, টোটাল শক্তি হচ্ছে 16 আনা। 16 আনা শক্তির 10 আনা শক্তি তাদের উপর নির্ভর করতেছে। অথচ আমরা তাহাদিগকে উপেক্ষা করিয়া আসিতেছি, সেই হইতেছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। ঠিক আছে, তারা কারা যাদের উপেক্ষা করতেছি? তারা হচ্ছে আমাদের দেশের তথাকথিত ছোট লোক সম্প্রদায়। তথাকথিত মানে কি, সাধারণত আমরা বড়লোক শ্রেণীরা তাদেরকে ডাকেই ছোট লোক, কিন্তু আসলে কি, আসলে তারা সত্যিকার অর্থে ছোট লোক নয়। আমাদের অভিজাত্য গর্বিত সম্প্রদায় এই হতভাগাদের এইরূপ নামকরণ করিয়াছেন। কিন্তু কোন যন্ত্র দিয়া এই দুই শ্রেণীর লোকের অন্তর যদি দেখিতে পারো, তাহা হইলে দেখিবে ওই তথাকথিত ছোট লোকের অন্তর কাচের ন্যায় স্বচ্ছ। এই ছোট লোক এমন স্বচ্ছ অন্তর, এমন সরল মুক্ত উদার প্রাণ লইয়াও যে কোনো কার্য করিতে পারিতেছে না। তাহার কারণ এই ভদ্র সম্প্রদায়ের অত্যাচার। সে বেচারা জন্ম হইতে এই ঘৃণা উপেক্ষা পাইয়া নিজেকে এত ছোট মনে করে, সংকোচ জড়তা তাহার স্বভাবের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়াইয়া যায় যে সেও যে আমাদের মতো মানুষ, সেও যে সেই এক আল্লাহ এর সৃষ্টি, তাহারও যে মানুষ হইবার সমান অধিকার আছে, তাহা সে একেবারে ভুলিয়া যায়। যদি কেউ এই উৎপীড়নের বিরুদ্ধে বিদ্রোহচারণ করে, কাজ করতেছে না কেন, অমনি আমাদের ভদ্র সম্প্রদায় তাহার মাথায় প্রচণ্ড আঘাত করিয়া তাহাকে অজ্ঞান করিয়া ফেলে। এই হতবাঘাদিগকে, আমাদের এই সত্যিকার মানুষদিগকে আমরা একই রকম অবহেলা করিয়া চলিয়াছি বলিয়াই আজ আমাদের এত অধপতন। তাই আমাদের দেশে জনশক্তি বা গণতন্ত্র গঠিত হইতে পারিতেছে না। মানে বিষয়টা হচ্ছে কি, এই যে ছোট লোক মানুষজন, এরা যে জীবনে বড় কিছু করবে, সেই কাজটা আমরা করতে দেই না বড় লোক সম্প্রদায়রা, আর তাদেরকে আঘাত করা হয়। সেই সংকোচে এবং ভয়তেও তারা কোনো বড় কোনো কাজ করতে আগায় না, সবসময় ছোটই থেকে যায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি তোমার পড়াশোনায় একটুও হেল্প করতে পারে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো। এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিও। আমাদের ভিডিওর মাধ্যমে যদি তুমি পড়াশোনায় একটু উপকৃত হও, তবেই আমরা সার্থক। হইবে কি রূপে? দেশের অধিবাসী লইয়াই তো দেশ এবং ব্যক্তির সমষ্টি তো জাতি। আর সে দেশকে, সে জাতিকে যদি দেশের জাতির সকলে বুঝিতে না পারে, তবে তাহার উন্নতির আশা করা আর আকাশে অট্টালিকা নির্মাণের চেষ্টা করা একই কথা। ঠিক আছে, মানে এই ছোট লোক জাতিকে যদি আমরা বা আমাদের দেশের সরকার বুঝতে না পারে, তাহলে
এই দেশ উন্নত হওয়া আর আকাশে ভবন চেষ্টা করা একই কথা, অর্থাৎ দুইটাই অসম্ভব, দেশ উন্নতি হবে না। তোমরা ভদ্র সম্প্রদায় মানে দেশের দুর্দশা জাতির দুর্গতি বুঝো, লোককে বুঝাইতে পারো এবং ওই দুর্ভাগ্যের কথা কহিয়া কাদাইতে পারো, কিন্তু কার্যক্ষেত্রে নামিয়া কার্য করিবার শক্তি তোমাদের আছে কি? না, নাই। একথা যে নিরেট সত্য তাহা তোমরাই বুঝো। কাজেই তোমাদের এই দেশকে জাতিকে উন্নত করিবার আশা ওই কথাতেই শেষ হইয়া যায়। কিন্তু যদি একবার আমাদের এই জনশক্তিকে উদ্বুদ্ধ করতে পারো, তাহাদিগকে মানুষ বলিয়া ভাই বলিয়া কোল দিবার তোমার উদারতা থাকে, তাহাদিগের শক্তির উন্মেষ করিতে পারো, তাহা হইলে দেখিবে তুমি শত বৎসর ধরিয়া প্রাণপণের চেষ্টা সত্ত্বেও যে কাজ করিতে পারিতেছ না, একদিনে সেই কাজ সম্পন্ন হইবে। একথা হয়তো তোমার বিশ্বাস হইবে না। একবার মহাত্মা গান্ধীর কথা ভাবিয়া দেখো, তিনি ভারতে কি অসাধ্য সাধন করিতে পারিয়াছেন। ঠিক আছে, তিনি যদি এমনি করিয়া প্রাণ খুলিয়া ইহাদের সহিত না মিশিতেন, ইহাদের সুখ দুঃখের এমন করিয়া ভাগী না হইতেন, ইহাদিগকে যদি নিজের বুকের রক্ত দিয়া তাহারা খাইতে পাইল না বলিয়া নিজেও তাহাদের সঙ্গে উপবাস করিয়া ইহাদিগকে নিতান্ত আপনার করিয়া না তুলিতেন, তাহা হইলে আজ তাহাকে কে মানিত। ঠিক আছে, তার মানে সে যদি ওই গরিব ছোট লোকের দুঃখ দুর্দশা না বুঝতো, তাহলে কি, তাহা হইলে তাহাকে আজ কে মানিত? তাহলে মহাত্মা গান্ধীকে আর কেউ মানত না। ঠিক আছে, কে তাহার কথায় কর্ণপাত করিত, মানে শুনতো, তাহার কথা শুনতো। কে তাহার একটি ইঙ্গিতে এমন করিয়া বুক বাড়াইয়া মরিতে পারিত? তাহার অভিজাত্য গৌরব নাই, পদ গৌরবের অহংকার নাই, অনায়াসে প্রাণের মুক্ত উদারতা লইয়া তোমাদের ঘৃণ্য এই ছোট লোককে বক্ষে ধরিয়া ভাই বলিয়া ডাকিয়াছেন। সে আহ্বানে জাতিভেদ নাই, ধর্মভেদ নাই, সমাজভেদ নাই, সে যে ডাকার মতো ডাকা। তাই নিখিল ভারতবাসী এই উপেক্ষিত হতভাগারা তাহার দিকে এত হা করিয়া ব্যগ্রবাহু মেলিয়া ছুটিয়াছে। হায়, তাহাদের যে আর কেহ কখনো এমন করিয়া এত বুকভরা স্নেহ দিয়া আহ্বান করে নাই। এ মহা আহ্বানে কি তাহারা সাড়া না দিয়া পারে? যদি পারো, এমনি করিয়া ডাকো, এমনি করিয়া এই উপেক্ষিত শক্তির বোধন করো, দেখিবে ইহারাই দেশে যুগান্তর আনিবে, অসাধ্য সাধন করিবে। ইহাদিগকে উপেক্ষা করিবার, মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে? ইহা তো আত্মার ধর্ম নয়, তাহার আত্মা তোমার আত্মার মতোই ভাস্বর আর একই মহা আত্মার অংশ। তোমার জন্মগত অধিকারটাই কি এত বড়? তুমি যদি এই চণ্ডাল বংশে জন্মগ্রহণ করিতে, তাহা হইলে তোমার মতো ভদ্রলোকের দেওয়া এইসব হতাদর উপেক্ষার আঘাত, বেদনার নির্মমতা একবার কল্পনা করিয়া দেখো দেখি, ভাবিতে তোমার আত্মা কি শিহরিয়া উঠবে না? মানে তুমি একবার নিজেকে ওই ছোট স্থানে কল্পনা করে দেখো, তারপর ভাবো যে এই ছোট লোকদের উপর আঘাত করতেছো, তাহলে কি তোমার শরীর শিহরিয়ে উঠবে না? আমাদের এই পতিত চণ্ডাল ছোট লোক ভাইদের বুকে করিয়া তাহাদিগকে আপন করিয়া লইতে, তাহাদেরই মতো দিন বসন করিয়া তাহাদের প্রাণে তোমারও প্রাণ সংযোগ করিয়া উচ্চশিরে তার সম্মুখে আসিয়া দাঁড়াও, দেখিবে বিশ্ব তোমাকে নমস্কার করিবে। এসো, আমাদের উপেক্ষিত ভাইদের হাত ধরিয়া আজ বোধনবাসীতে সুর দেই। ঠিক আছে, শেষে বলল, কিসের দুঃখ, কিসের দৈন্য, কিসের লজ্জা, কিসের ক্লেশ, সংকলিত এই প্রবন্ধটি। ঠিক আছে, তো আমরা সরাসরি বহু নির্বাচনী অংশে চলে যাই। আজ আমাদের মহাজাগরণের দিনে কত আনা শক্তি উপেক্ষিত ব্যক্তিদের উপর নির্ভর করছে। কত আনা পড়ছিলাম, কিন্তু ভালো করে দাগাইয়াও দিছিলাম, 10 আনা, মনে আছে? এরপরে আজ আমাদের এত অধপতনের কারণ কি? মেহনতি মানুষের প্রতি অবহেলা। হ্যাঁ, তা তো অবশ্যই। গণজাগরণের অভাব, স্বপ্নরাজ্যে বিচরণ, ব্যক্তিকে প্রাধান্য দেওয়া, অবশ্যই মেহনতি মানুষদের প্রতি অবহেলা। নিচের উদ্দীপক পড়ব। ভৃত্য চড়িল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধরিয়া, তুলায় নামিল শশী। ওকে, উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে প্রাবন্ধিকের কোন মানসিকতার পরিচয় উদ্দীপকে প্রকাশ পেয়েছে?
অসাম্প্রদায়িকতার, সত্যবাদিতার, ভ্রাতৃত্ববোধের, সাম্যবাদিতার। ঠিক আছে, অর্থাৎ এখানে কি, ভৃত্য চলিল উটের পৃষ্ঠে, উমর ধরিল রশি, মানুষের স্বর্গে তুলিয়া ধুলায় নামিল রশি। এটা হচ্ছে অসাম্প্রদায়িকতার প্রকাশ পেয়েছে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা সৃজনশীল অংশে চলে যাই। আমি তোমাদের জন্য সৃজনশীল প্রশ্ন ও উত্তরের যে পিডিএফ এবং শীট তৈরি করে রেখেছি। সৃজনশীল প্রশ্ন 1। আচ্ছা, একটা কালার দিয়ে নেই। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। চলো আমরা উদ্দীপকটি পড়ি। তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারা মানুষ তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাদের ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। ঠিক আছে, 1 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তর। ক, ব্যক্তির সমষ্টিকে এক কথায় কি বলা যায়? উত্তর, ব্যক্তির সমষ্টিকে এক কথায় জাতি বলা যায়। কি বলা যায়? জাতি বলা যায়। ঠিক আছে। খ নম্বর, আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কেন? কারণ কি, আমরা ওদেরকে দাম দেই না, অবহেলায় রাখি। আমাদের দেশে জনশক্তি গঠন হতে পারছে না কারণ সমাজে শ্রেণী, ধর্ম ও জাতিগত বিভেদ এখনো প্রচলিত রয়েছে। কাজী নজরুল ইসলামের মতে তথাকথিত ছোট লোক বা নিম্নবর্গের মানুষদের অবহেলা ও উপেক্ষা করার ফলে তারা নিজেদের শক্তি ও মূল্য বুঝতে পারে না, যা জাতীয় উন্নয়নের পথে বড় বাধা। সমাজের উচ্চ শ্রেণীর মানুষরা তাদের দমন করায় তারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং রাষ্ট্রের অগ্রগতিতে কার্যকর ভূমিকা রাখতে পারে না। পাশাপাশি শিক্ষিত ও প্রভাবশালী সমাজ সমস্যাটি উপলব্ধি করলেও বাস্তবে কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না। কারণ শিক্ষিতরা বোঝে যে এই গরিব মেহনতি মানুষদের অবহেলা করা ঠিক না, কিন্তু বুঝলেও তারা তো এটা ঘরে বসে বসেই চিন্তা করে, বাস্তবে কি তাদের সামনে গিয়ে তাদের উপকার করে, তাদেরকে ওইখান থেকে উঠিয়ে নিয়ে আসে বা তাদের জন্য কিছু কাজ করে না, বরং নিপীড়িত জনগোষ্ঠীকে আরও পিছিয়ে রাখছে। নজরুল মনে করেন, যদি এই অবহেলিত শক্তিকে জাগ্রত করা যায়, তাদের মর্যাদা ও অধিকার দেওয়া যায়, তবে তারাই দেশ ও জাতির উন্নয়নের মূল চালিকা শক্তিতে পরিণত হবে। ওকে, আচ্ছা, এবারে গ নম্বর প্রশ্ন। উদ্দীপকের মজুর, মুটে ও কুলি উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের কাদের সমর্থক? ওই যে ছোট লোক, কাজী নজরুল যাদেরকে ছোট লোক বলেছেন তারাই। উদ্দীপকের মজুর, মুটে ও কুলি কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধে উল্লেখিত তথাকথিত ছোট লোক সম্প্রদায়ের সমর্থক। প্রবন্ধে নজরুল দেখিয়েছেন কিভাবে সমাজের উচ্চ শ্রেণীর মানুষেরা শ্রমজীবী ও নিম্নবর্গের মানুষদের প্রতি অবজ্ঞা ও তাচ্ছিল্য প্রদর্শন করে। সমাজের এই অবহেলিত জনগোষ্ঠী দেশের প্রকৃত শক্তিবাহক, অথচ তারা চরম বৈষম্যের শিকার। অভিজাত শ্রেণী তাদের মানবিক মর্যাদা কেড়ে নিয়ে তাদেরকে নিম্ন শ্রেণীর মানুষ বলে চিহ্নিত করেছে, কিন্তু বাস্তবে তারাই সমাজ ও রাষ্ট্রের চালিকা শক্তি, যাদের শ্রম ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। উদ্দীপকের কবিতাংশেও এই একই ভাবধারা ফুটে উঠেছে, যেখানে শ্রমজীবী মানুষদের প্রকৃত দেবতার আসনে বসানোর আহ্বান জানানো হয়েছে। নজরুল মনে করেন, যদি এই অবহেলিত জনগোষ্ঠীকে যথাযথ সম্মান ও মর্যাদা প্রদান করা হয়, তবে তারাই একদিন সমাজে যুগান্তকারী পরিবর্তন আনতে সক্ষম হবে। তিনি বলেন, এদের অবহেলা করার কোনো অধিকার কারো নেই, কারণ তারা সমাজের সমান অংশীদার এবং তাদের মধ্যেই অসীম শক্তি নিহিত। প্রবন্ধে নজরুল মহাত্মা গান্ধীর দৃষ্টান্ত টেনে দেখিয়েছেন কিভাবে তিনি এই নিম্ন শ্রেণীর মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আপন করে নিয়েছিলেন, যার ফলে তারা তার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও আত্মত্যাগ দেখাতে প্রস্তুত হয়েছিল। তাই বলা যায়, উদ্দীপকের মজুর, মুটে ও কুলি আসলেই সেই পরিশ্রমী, অবহেলিত কিন্তু সম্ভাবনাময় জনগোষ্ঠীকেই বোঝায়, যাদের নিয়ে নজরুল তার প্রবন্ধে বৈষম্যমুক্ত সমাজ গঠনে আহ্বান জানিয়েছেন। এই জনগোষ্ঠীকে সঠিকভাবে মূল্যায়ন ও উদ্বুদ্ধ করতে পারলেই সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। ওকে, আচ্ছা, এরপরে ঘ। উদ্দীপকের মূল ভাব উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের খণ্ডাংশ মাত্র, মন্তব্যটির যথার্থতা নিরূপণ করো।
উত্তর, উদ্দীপকের মূল ভাব যে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের একটি খণ্ডাংশ মাত্র। মন্তব্যটি যথার্থ ও যৌক্তিক, কারণ উভয় লেখাতেই মূলত সমাজের অবহেলিত, শোষিত ও শ্রমজীবী জনগোষ্ঠীর গুরুত্ব এবং তাদের প্রতি বিদ্যমান বৈষম্যের চিত্র তুলে ধরা হয়েছে। তবে উদ্দীপক মূলত শ্রমজীবী মানুষের গুরুত্বকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে একটি ধারণা উপস্থাপন করেছে, যেখানে বলা হয়েছে যে মজুর, মুটে ও কুলিরাই প্রকৃত মানুষ, প্রকৃত শক্তির উৎস, এবং তাদের ব্যথিত হৃদয় থেকেই নতুন উত্থানের সুর বেজে ওঠে। অন্যদিকে কাজী নজরুল ইসলামের উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধটি আরও বিস্তৃতভাবে এই ভাবনাকে ব্যাখ্যা করেছে। তিনি সেখানে সমাজের তথাকথিত ছোটলোক বা নিম্নবর্গের মানুষদের প্রতি উচ্চবিত্ত শ্রেণীর অবহেলা ও উপেক্ষার সমালোচনা করেছেন। একই সঙ্গে তিনি দেখিয়েছেন কিভাবে এই শ্রমজীবী জনগোষ্ঠী জাতির প্রকৃত শক্তি এবং তাদের যথাযথ মর্যাদা ও অধিকার নিশ্চিত না করায় দেশ ও সমাজের প্রকৃত উন্নয়ন ব্যাহত হচ্ছে। নজরুল এই জনগোষ্ঠীকে জাগ্রত করার আহ্বান জানিয়েছেন এবং মহাত্মা গান্ধীর দৃষ্টান্ত দিয়ে দেখিয়েছেন কিভাবে তাদের উদ্বুদ্ধ করলে সমাজে বড় পরিবর্তন আনা সম্ভব। এ কারণে বলা যায় উদ্দীপকের মূল ভাব আসলে উপেক্ষিত শক্তির উদ্বোধন প্রবন্ধের একটি ক্ষুদ্র অংশের প্রতিফলন। উদ্দীপক যেখানে শ্রমজীবী মানুষের শক্তিকে স্বীকৃতি দেওয়ার কথা বলেছে, সেখানে প্রবন্ধটি এই স্বীকৃতির প্রয়োজনীয়তা, উপেক্ষার কারণ এবং সমাধানের পথ আরও বিশদভাবে ব্যাখ্যা করেছে। অতএব মন্তব্যটি যথার্থ। বুঝতে পেরেছ? তো যদি একবারে না বোঝো তাহলে এই ভিডিওটি আবার প্রথম থেকে দেখো। আশা করি প্রশ্নের উত্তরগুলো এবং এই প্রবন্ধের মূল ভাব তোমরা বুঝতে পারবে। ঠিক আছে? তো এই ক্লাস এ পর্যন্তই।